নমস্কার, সুস্বাস্থ্যে আপনাদের স্বাগত। দেখুন, যুগটা যেরকম পড়েছে, আমরা ছুটছি দ্রুত তালে, নিজেদেরকে মানিয়ে তুলতে চেষ্টা করছি আমাদের পরিবেশের সঙ্গে। কিন্তু এই ছুটতে ছুটতে আমাদের অঙ্গগুলি আমাদের এই চলার পথের সঙ্গী ঠিক হতে পারলো কিনা, তালে তাল মেলাতে পারছে কিনা, বিশেষ করে হৃদযন্ত্রটি, সেটা কিন্তু সবসময় ভেবে দেখি না। কিন্তু ভেবে দেখার সময় হয়েছে যে হারে হৃদরোগের সংখ্যা বাড়ছে, তাতে কিন্তু ডাক্তারবাবুরা জোর দিচ্ছেন প্রতিরোধের ওপর। তো হৃদযন্ত্রের প্রতিরোধ, হৃদরোগের প্রতিরোধ, এই বিষয়ে আলোচনা করতেই আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট দুই হৃদরোগ বিশেষজ্ঞ। রয়েছেন ডক্টর বিনায়ক দেব, তিনি আর.এন. টেগর ইনস্টিটিউটের, এবং রয়েছেন ডক্টর ভুবনেশ্বর হালদার, NRS মেডিকেল কলেজ। ডক্টর দেব, ডক্টর হালদার, আপনাদেরকে আমাদের স্টুডিওতে জানাই স্বাগত। আর এই হৃদরোগের প্রতিরোধ বিষয়ে আলোচনায় আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন প্রশ্নগুলি নিয়ে। অবশ্যই কিন্তু মনে রাখবেন, হৃদরোগের প্রতিরোধ আজকে কিন্তু আমাদের বিষয়। 24143300, 24143330, 24143333, এই তিনটি নাম্বারে একবারে চলে আসি গোড়ার আলোচনায়। আমরা আজকে বারবার বলছি প্রতিরোধ, তো আমাদেরকে একটু গোড়াতেই ক্লিয়ার হওয়া দরকার যে প্রতিরোধ আর চিকিৎসা দুটোর মধ্যে বোধহয় একটা বিরাট ফারাক রয়েছে, আমরা মিলিয়ে ফেলি। এইটা সম্পর্কে একটু বলুন, এদের মধ্যে পার্থক্য কোথায়? প্রথমেই বলতে চাই যে হৃদরোগ প্রতিরোধ ও চিকিৎসা অ্যাকচুয়ালি একটি মুদ্রা অথবা কয়েনের দুটো দিক। আচ্ছা, এটাই বোঝাতে গেলে আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, সেটা চলাকালীন আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা একটা হৃদযন্ত্র দেখতে পাচ্ছি, যেটা স্পন্দন খুব সুন্দরভাবে হচ্ছে, রক্ত চলাচল চলছে হৃদযন্ত্রের মধ্যে দিয়ে। এবার আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট কোলেস্টেরলের প্লাক ওখানে তৈরি হয়েছে ধমনীতে, এবং রক্ত চলাচলটা দেখা যাচ্ছে। ধীরে ধীরে প্লাকটা বড় হচ্ছে এবং তারপর ফেটে ওখানে একটা রক্তর ক্লট তৈরি হয়ে হৃদযন্ত্রের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এবং ওই পার্টিকুলার এরিয়াটা কালো রকম একটা এরিয়া হিসেবে দেখা যাচ্ছে। এটিকে আমরা হার্ট অ্যাটাক বলি। এখন হার্ট অ্যাটাক ঘটার আগাম সতর্কতাকে নেওয়াকে আমরা প্রতিরোধ বলি। কিন্তু হার্ট অ্যাটাক যখন ঘটে গেছে, সেটা প্রতিরোধের সীমা তখন ছাড়িয়ে গেছে। অতএব তার কোনো প্রতিকারমূলক যে ব্যবস্থা নেওয়া, সেটাকে আমরা হৃদরোগের চিকিৎসা বলি। তো এটাই হলো তফাৎ। উদাহরণস্বরূপ আমরা যদি ধরি যে কোনো বাড়িতে যদি যখন আগুন লাগে, তখন আমরা ফায়ার ইঞ্জিনকে ডাকি, কিন্তু ততক্ষণে কিন্তু বাড়ির অনেক কিছু নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। সেরকমই যখন একজন কারুর ব্যক্তির হার্ট অ্যাটাক হয়, সেখানে কিন্তু তার বাড়িতে আগুন লেগে গেছে। আমরা যে চিকিৎসাটা তখন করি, সেটা অ্যাকচুয়ালি একটা ফায়ার ইঞ্জিনের রোল নেই। আগুনটা আমরা নেবাই বটে, কিন্তু ড্যামেজটা অনেকটা হয়ে গিয়ে থাকে। তার থেকে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যেখানে অ্যাকচুয়ালি একটা মানুষ বারুদের স্তূপের উপর বসে আছে, তাকে যদি আমরা আগাম বলতে পারি যে আপনি অ্যাকচুয়ালি একটা বারুদের স্তূপের উপর বসে আছেন, সেখানে কিন্তু একটা প্রতিরোধের আমরা পরিধির মধ্যে তাকে আনতে পারছি, এবং সে অনেকটা বেনিফিট হয়। আমরা যেটা জানি যে প্রতিরোধমূলক ব্যবস্থা যদি আমরা ঠিকঠাক সময় মতন যদি নিতে পারি, তাহলে কিন্তু অনেক সাফল্য আমরা পেতে পারি, যেটা অ্যাকচুয়ালি কম্প্যারিজনে অনেক উন্নত মানের চিকিৎসার থেকেও কিন্তু অনেকটা বেশি এফেক্টিভ হয়। আচ্ছা, ভালো করে আমরা বুঝে গেলাম যে সেই জায়গাটি। কিন্তু আসলে যে এই হৃদরোগ, এই ব্যাপারটা কি ডক্টর হালদার? আর আমরা ক রকমের সেই হৃদরোগ দেখে থাকি মূলত? হ্যাঁ, হৃদরোগ সম্বন্ধে বলতে গেলে, খুব ছোট করে বলতে গেলে, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের রোগী অনেক রকমের হয়। তো এই স্বল্প পরিসরে তো সবটা আলোচনা করা সম্ভব নয়। তো খুব ছোট করে বলতে গেলে কয়েক ধরনের হৃদরোগ সম্বন্ধে আমরা প্রথমেই বলতে পারি। প্রথমত হচ্ছে যে জন্মগত হৃদরোগ, অর্থাৎ যে কোনো হার্টের বা হৃদযন্ত্রের ত্রুটি যেটা জন্মগত থাকে, যে বাচ্চা জন্মানোর সময় থেকেই থাকে। এছাড়া হতে পারে আরেকটি খুব কমন, খুব বেশি পরিমাণে হয় আমাদের এই দেশে, গরিব দেশে, সেটিকে বলে ভালভিউলার হার্ট ডিজিজ বা রিউমাটিক হার্ট ডিজিজ। রিউমাটিক হার্ট ডিজিজ অর্থাৎ কি না, একটি বিশেষ ধরনের সংক্রামক অর্গানিজম আছে, স্ট্রেপ্টোককাস, সে দিয়ে গলায় ইনফেকশন হলে সেই গলায় ইনফেকশন থেকে ওই হার্টের ভালভগুলি এফেক্টেড হয়, এবং তাতে খুব ছোট বয়স থেকেই বাচ্চারা এফেক্টেড হতে পারে, এবং সেই ধরনের হৃদরোগও আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়। কিন্তু যেটা এখন ভয়াবহ অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ হার্টের
পেশির রক্ত চলাচল যদি কমে যায় কোনো কারণে, কারণটি খুব সুন্দর করে ডক্টর দেব দেখিয়েছেন যে হার্টের শিরার মধ্যে বা ধমনির মধ্যে, অল্প কথায় বলতে গেলে ধমনির মধ্যে দেখা যায় যে এক ধরনের ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ জমতে থাকে, জমতে জমতে ওই ধমনির লুমেন অর্থাৎ ধমনির মধ্যে যে জায়গা দিয়ে রক্ত যায় সেই জায়গাটি কমতে থাকে। কমতে কমতে একটা সময় আসে যখন দেখা যায় যে যথেষ্ট পরিমাণে রক্ত সেই মাসল অর্থাৎ হার্টের সেই পেশিতে গিয়ে পৌঁছচ্ছে না, তাকে আমরা বলি ইস্কেমিক হার্ট ডিজিজ। ইস্কেমিয়া কথার বাংলা অর্থ হলো যে কোথাও যদি রক্ত সঞ্চালন কম হয় সেই জিনিসটাকে বলা হয় ইস্কেমিয়া। ইস্কেমিক হার্ট ডিজিজ বলা হয় এটিকে। এবং আজকের দিনে ভারতবর্ষে কিন্তু যে এত হৃদরোগ যে রক্তচক্ষু নিয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ। এবং দেখা যাচ্ছে খুব অল্প বয়সী ছেলে থেকে অর্থাৎ 25-30 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে মৃত্যুর আগে পর্যন্ত মানুষ এই ইস্কেমিক হার্ট ডিজিজে এফেক্টেড হতে পারেন এবং হার্ট অ্যাটাক এখন ভয়ঙ্কর রকমভাবে বেড়ে যাচ্ছে। তো এছাড়া আর যেগুলো কারণ থাকে তার মধ্যে একটি হলো যে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া কথার অর্থ বাংলায় বলতে গেলে যে হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ যদি নষ্ট হয়ে যায় তাকে বলা হয় অ্যারিথমিয়া। এই অ্যারিথমিয়া জনিত হার্টের রোগ সে তা ইস্কেমিয়ার জন্য হতে পারে বা ভালভুলার হার্ট ডিজিজের জন্য হতে পারে, আবার এমনিও হতে পারে। তো এই অ্যারিথমিয়া হচ্ছে আরেকটি ধরনের হার্টের রোগ যেটি খুব প্রচুর পরিমাণে আমাদের এখানে হয়। এছাড়া আরো কিছু কিছু হৃদরোগের আমরা উল্লেখ করতে পারি যেগুলোকে আমরা বিবিধ অর্থাৎ মিসলেনিয়াস গ্রুপের মধ্যে ফেলতে পারি, যেমন কার্ডিওমায়োপ্যাথি, আরো কিছু কিছু আছে। আমার মনে হয় না সেটি বোধহয় এখানে আলোচনা করা খুব প্রাসঙ্গিক হবে বলে। আমরা এবারে সেই জায়গায় যাই ডক্টর দেব, সেটা হচ্ছে যে আপনারা যখন একজন রোগী পাচ্ছেন, নো ডাউট সেই রোগীর কন্ডিশনটা ডিপেন্ড করে, আপনি যেভাবে উদাহরণটা দিলেন, কিন্তু আপনারা মূলত কি করেন? প্রতিরোধী করেন নাকি চিকিৎসা আশ্রয় নেন, কোনটা? না আপনারা কোনটা প্রেফার করেন? আমরা দুটোই করি। ডাক্তাররা অ্যাকচুয়ালি যখন কেউ আসে আমরা তাকে একজনকে রোগী হিসেবে বলতে পারি এবং আরেকজনকে ব্যক্তি হিসেবে বলবো। আমরা দুটোই করছি, কারণ প্রতিরোধ চিকিৎসার একটি অঙ্গ। যেমন একটি সুতোর দুটো দিক। যেমন ধরুন হাসপাতালের আউটডোরে যারা বুকে ব্যথা নিয়ে কিংবা শ্বাসকষ্ট নিয়ে অথবা কারোর হার্ট অ্যাটাক হয়ে গেছে এরকম কোনো পেশেন্ট যখন আসেন তখন তারা হার্টের পেশেন্ট। তো তাদের অ্যাকচুয়ালি ওই প্রতিরোধের সীমানার বাইরে, তখন তারা প্রাথমিক প্রতিরোধের সীমানার বাইরে বেরিয়ে গেছে, তখন তাদের আমরা কিন্তু হৃদরোগের চিকিৎসা করি। সেকেন্ড গ্রুপ যেটা কম হলেও যেটা আসে, কিছু কিছু ব্যক্তি, তাদের আমি পেশেন্ট বলছি না, তাদের হয়তো বাড়িতে কারোর হার্ট অ্যাটাক হয়েছে কিংবা কোনো হার্টের প্রবলেম হয়েছে, অথবা তারা নিজেরা নিজেদের রিস্ক ফ্যাক্টর অ্যাসেস করে দেখেছেন যে দে আর এট রিস্ক অফ এ হার্ট প্রবলেম, তারা আমাদের কাছে এসে বলছেন যে ডাক্তারবাবু আমাদের একটু চেক আপ করুন। তারা কিন্তু প্রতিরোধের পরিধির মধ্যে পড়ে। অতএব হৃদরোগের চিকিৎসা ও প্রতিরোধ দুটোই কিন্তু একজনেই আমরা দেখছি, ডিপেন্ড করছে কোন পরিস্থিতি থেকে কে আসছে এবং সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আমরা চিকিৎসা কিংবা প্রতিরোধের অ্যাডভাইস গুলো এবং ডিসিশন গুলো নিচ্ছি। আচ্ছা ডক্টর বাবু, আপনি খুব আমাদেরকে এক্সপ্লেন করছিলেন যে ইস্কেমিক হার্ট নিয়ে আর কি। তো এই ইস্কেমিক হার্ট ডিজিজের কোনো কি প্রতিরোধ আছে? ইস্কেমিক হার্ট ডিজিজ, প্রথম কথা আমি তো বললাম খুব ছোট করে যে হার্টের ধমনির তলায় এক ধরনের স্নেহ জাতীয় পদার্থ জমে, যেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। তো এই ধরনের স্নেহ জাতীয় পদার্থ জমলে ইস্কেমিয়া হয়। এবারে দেখা গেছে যে এই ধরনের স্নেহ জাতীয় পদার্থ জমে কোন ধরনের রোগীদের, তাদের কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর মানে কি? এই ধরনের রিস্ক ফ্যাক্টর যদি একাধিক থাকে বা একটি থাকে তাহলে তার ওই পার্টিকুলার ইস্কেমিক হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবারে আমরা যদি ছোট করে দেখি যে কি কি রিস্ক ফ্যাক্টর অর্থাৎ কি কি এই ধরনের সমস্যা থাকতে পারে যাতে ইস্কেমিয়া হওয়ার চান্সটা বেশি, তো তার মধ্যে এক ধরনের রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন আমাদের বয়স বা ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, কেননা যদি কোনো ফ্যামিলিতে বাবা বা ভাইয়ের 55 বছরের কম বয়সে হার্টের এই ধরনের রোগ হয়, অথবা মা এবং বোনেদের, কোনো মহিলার ক্ষেত্রে মা এবং বোনেদের যদি 65 বছর বয়সের আগে এই ধরনের ইস্কেমিয়া হয়, তাদের কিন্তু এই ধরনের ইস্কেমিক হার্ট ডিজিজ হওয়ার চান্স খুব বেশি থাকে। এগুলো এছাড়াও আছে কিছু, যেমন সেক্স অর্থাৎ মেল সেক্স, যারা ছেলে, তাদের ইস্কেমিক হার্ট ডিজিজ হওয়ার চান্স খুব বেশি থাকে। এছাড়া কিছু থাকে যেগুলোকে আমরা বলি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ যেগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের সেই ধরনের রোগ হলে আমরা কন্ট্রোল করতে পারি যাতে আমাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা, ইস্কেমিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। ফর এক্সাম্পল কি, উদাহরণস্বরূপ কি বলা যায়, যেমন প্রথম কথা, যদি কারো ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস যদি কন্ট্রোল করা যায় তাকে কিন্তু হার্টের রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। এছাড়া
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দেখা গেছে যে যত ব্লাড প্রেশার বাড়ে তত হার্টের উপর ইস্কেমিয়া হওয়ার সম্ভাবনা বা ওই অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া বেশি ওজন, যদি আমাদের স্বাভাবিকের থেকে বেশি ওজন থাকে বা যদি আমাদের সিডেন্টারি হ্যাবিট, অর্থাৎ কি আমরা আজকাল শহরাঞ্চলে বেশিরভাগই নগর জীবনে অভ্যস্ত, আমাদের কাজকর্ম করা বা আমাদের হাঁটাচলা করা বা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম। তো সাধারণত এই ধরনের লোকেদের কিন্তু, এই ধরনের রোগীদের কিন্তু ইস্কেমিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে ছোট বাচ্চা বয়স থেকে যারা, আজকালকার দিনে খেলাধুলার মাঠ নেই, আমরা সবাই জানি, বাচ্চারা খেলাধুলা করে না, শুধু পড়াশোনাই করে যাচ্ছে। ফলে এই ধরনের বাচ্চাদের কিন্তু ছোটবেলা থেকেই তাদের ইস্কেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি রয়ে যাচ্ছে, ছোটবেলা থেকে হওয়ার সম্ভাবনা। এছাড়া খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে স্মোকিং। সিগারেট খাওয়া যদি কমানো যায় তাহলে কিন্তু হার্টে ইস্কেমিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা কিছু কিছু মেনশন করলাম, আরো হয়তো কিছু কিছু নতুন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস আসছে, আরো কিছু কিছু আসবে, আরো চেঞ্জও হচ্ছে, অনেক মানুষের দৃষ্টিভঙ্গিও পাল্টাচ্ছে। কিন্তু ওভারঅল আমরা যদি খুব উপর দেখি, এই অল্প কয়েকটি কথায় কিন্তু বলা যায় যে এই ধরনের লাইফস্টাইল যদি আমরা চেঞ্জ, বা কিছু ডায়েট আছে যেগুলো আমরা পরে ডিসকাস করব, এই ধরনের কিন্তু আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন করলে আমাদের হার্টের ইস্কেমিয়া হওয়ার চান্স কিন্তু অনেকটা কমবে। ডক্টর হালদারের কথা আমাদের আরেকটা কথা উঠে এসেছিল, সেটা হচ্ছে জন্মগত একটা মানে রয়েছে হার্ট ডিজিজ এবং তার একটা প্রতিরোধ নিশ্চয়ই থাকবে, আপনি সেটা বলবেন। আর এই ক্ষেত্রে কি মার মানে যিনি গর্ভাবস্থায়, সেই মায়েরও কি কিছু দায়িত্ব থাকে বাচ্চার জন্মগত যাতে হার্ট ডিজিজ না হয়? জন্মগত হৃদরোগের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে জন্মাচ্ছে তার তো কোনো রোল নেই, ভূমিকা তো নেই এট অল। তো জন্মগত হৃদরোগের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো প্রতিরোধের সেরকম ব্যবস্থা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে মাতৃত্বকালীন সাবধানতা কিছু নিলে হয়তো, এটা আমরা ঠিক শিওর নই, হয়তো শিশুর জন্মগত হৃদরোগ হওয়ার সম্ভাবনা হয়তো একটু কম হতে পারে। যেমন প্রেগন্যান্সি পিরিয়ডে স্মোকিং, সে অ্যাক্টিভ স্মোকিং হোক কিংবা প্যাসিভ স্মোকিং হোক, যেটা আমরা বলি যে ধূমপান নিজে করছেন অথবা চারিদিকে যদি কেউ করে, সেটা টোটালি স্টপ করার ব্যাপার একটা থাকে। যদি সুগার থাকে কিংবা হাই প্রেশার থাকে, সেখানে আপনি ঠিক মতন প্রেশার কন্ট্রোল উইথ প্রপার মেডিকেশন, সব মেডিকেশন স্যুট করে না প্রেগন্যান্ট মাদার্সদের, সেখানে সেটা করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন একটি ইনফেকশন আছে লাইক জার্মান মিজলস, তার ভ্যাকসিনেশন কিন্তু মাকে অনেক ছোটবেলায় নিতে হয়। আচ্ছা, মানে মাকে নিতে হবে, অবভিয়াসলি, হ্যাঁ, মাকে নিতে হবে। সেই জার্মান মিজলস যদি ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সিতে হয়, তাহলে কিন্তু একটা জন্মগত হৃদরোগ থাকার সম্ভাবনা বাচ্চার থাকে। তো অ্যাকচুয়ালি খুব বেশি কিছু প্রতিরোধ নেই, তবে মাতৃকালীন কিছু সাবধানতা অবলম্বন করলে হয়তো কিছু অংশে জন্মগত হৃদরোগের একটা প্রতিরোধের জায়গা থাকতেও পারে। আচ্ছা, আরেকটা কথায় উঠছিল ভ্যালভ জনিত যে সমস্যাগুলো থাকে, তো সেগুলোর প্রতিরোধ কি করা সম্ভব ডক্টর হালদার? হ্যাঁ, ভালভুলার হার্ট ডিজিজ ওভারঅল আমাদের দেশে ভালভুলার ডিজিজ যেসব কারণে হয় তার মধ্যে সবথেকে বেশি কারণ হচ্ছে যে রিউমাটিক ফিভার। রিউমাটিক ফিভার বলে এক ধরনের রোগ আছে, যে রোগটি প্রথমত হয় হচ্ছে গলায় ইনফেকশন থেকে। গলায় ইনফেকশন কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে খুব সাধারণ ইনফেকশন, অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু কিছু কিছু গলার ইনফেকশন আছে যেগুলিকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট। এই স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট থেকে কিন্তু রিউমাটিক হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট হলেই যে রিউমাটিক হার্ট ডিজিজ হবে তা নয়, কিন্তু স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট খুব ইম্পর্টেন্ট কারণ রিউমাটিক হার্ট ডিজিজের। এবং স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য খুব সহজ কতগুলি ব্যবস্থা আছে। এক নম্বর হচ্ছে কি না, সব প্রতিরোধ ব্যবস্থারই মূল মন্ত্র যেটা, অর্থাৎ সামাজিক অবস্থার উন্নতি করা, লোকের মানুষের শিক্ষা দীক্ষা বাড়ানো, তাদের সামাজিক আর্থিক উন্নতি ঘটানো, যাতে ওভার ক্রাউডিং না হয়। অর্থাৎ একটি ছোট ঘরে 4-5 জন বাচ্চা একসঙ্গে বসবাস করছে, একজনের ইনফেকশন আরেকজনের কাছে চলে গেল, এই ধরনের একটা সামাজিক পরিবেশ থেকে তাকে মুক্তি দেওয়া, এই হলো এক নম্বর। এছাড়া যেটা বলা যেতে পারে, খুব অল্প গলায় ইনফেকশন হলেই তাকে তাড়াতাড়ি চিকিৎসা করা এবং স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট হয়েছে কিনা সেটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করার চেষ্টা করা। এবং যদি হয়ে থাকে অবশ্যই এটা চিকিৎসকরা করবেন, ডাক্তারবাবুরা করবেন। যদি স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট হয়ে থাকে তাহলে পেনিসিলিন বলে এক ধরনের ওষুধ আছে, যেটি ইনজেকশন রূপেও পাওয়া যায় বা ট্যাবলেট রূপেও পাওয়া যায়। ওই পেনিসিলিন ইনজেকশন রিউমাটিক ফিভার প্রিভেন্ট করার জন্য বহুদিন ধরে দিয়ে যাওয়া যেতে পারে। হার্টের রোগ হয়ে থাকুক বা না হয়ে থাকুক, তাতে হয় কি না, এই ধরনের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু রিউমাটিক ফিভার হলে এবং তার হার্টের রোগ হলে সেক্ষেত্রে কিন্তু ওই ইনজেকশন যেরকম আমি বললাম পেনিসিলিন দিয়ে যেতে হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে হার্টের রোগের খুব আর্লি চিকিৎসা শুরু করতে হবে। আর্লি চিকিৎসাও কিন্তু প্রতিরোধের একটা খুব ইম্পর্টেন্ট একটি। আমরা এই আলোচনায় ফিরে আসবো, তবে তার আগে নেব একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
মনোজ কোথায়? ও অসুস্থ স্যার। আর কতদিন বাচ্চারা স্কুল মিস করবে? তাই আমরা করেছি এক নতুন সূচনা। 2000 পরিবারকে নিয়েছি। বিল্ডিং এ তে কিছু বদলাইনি, বিল্ডিং বি তে বদলেছি একটা অভ্যেস। আর 1 বছর বাদে বিল্ডিং বির 40% বেশি বাচ্চা রোজ স্কুলে গেছে। তাহলে 1 বছর আগে কি বদলেছিলাম? শুধু একটা সাবান, লাইফ বয়। দিনে 5 বার লাইফ বয়ের অভ্যেসে এত বাচ্চা যদি হেলদি হতে পারে, তবে সারা ভারতের হবে না কেন? হেলদি হবে হিন্দুস্তান, কোনো ভয় নেই। যে 3 টাকা বেঁচেছিল সেটা আমি আইসক্রিম খেয়েছি। 3 টাকা বেঁচেছিল ললিপপ খেয়েছি। 3-3টে চকলেট পেয়েছি। একটা আমি খেয়েছি, একটা ও খেয়েছে, আর একটা তোমার জন্য। 3 টাকা বাঁচবে পেপসোডেন্ট জার্মিচেক প্লাসের ছোট প্যাক 13তে নয় 10এতে। যাই খান সত্যি জানান। এখন সেন্টের কেরামতি সাবানে নতুন ব্রিজ, এখন মাত্র 5 টাকায়। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের আলোচনায়। রয়েছে হৃদরোগের প্রতিকার। আমরা যে জায়গায় ছিলাম ডক্টর দেব, এর পরের যে পয়েন্ট আমার মাথায় রয়েছে এই মুহূর্তে, অ্যারিথমিয়া কথাটা উঠেছে বারবার, তো তার প্রতিরোধ কি রয়েছে? হৃদরোগের অ্যাকচুয়ালি যেটা আমরা বলি ইলেকট্রিক্যাল সিস্টেম, হৃদযন্ত্রের ইলেকট্রিক্যাল যে সিস্টেম আছে, কিছু বিদ্যুৎ প্রবাহী তার আছে হার্টে। আমরা ছবি দেখছিলাম হ্যাঁ হ্যাঁ, তো ওই ছবিটা যদি আমরা দেখাতে পারি, তো ওখানে আমরা দেখবো যে ওই বিদ্যুৎ প্রবাহী তারে যদি কোনো ব্লক থাকে, তখন আমরা সেটাকে হার্ট ব্লক বলি। এবং হার্ট ব্লকের জন্য আমরা পেসমেকার দিই। অ্যাকচুয়ালি এই বিদ্যুৎ প্রবাহী তারের যে হার্ট ব্লক, তার অ্যাকচুয়ালি কোনো খুব একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেই, কারণ এটা একটা এজ রিলেটেড প্রসেস, একটা ডিজেনারেটিভ প্রসেস অফ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম। এটা কারোর 60-এ হয়, কারোর 70 হয়, কারোর 80-তে হয়, এন্ড ইট ইজ নট ভেরি প্রেডিক্টেবল। মূলত বৃদ্ধ বয়সের ওই বয়সের দিকে হ্যাঁ হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যারিথমিয়া আছে যেগুলো স্পন্দনের ইরেগুলারিটি অফ দি হার্ট হয়, যাকে আমরা এট্রিয়াল ফিব্রিলেশন, এটা খুব কমন অ্যারিথমিয়া। সেখানে আবার অনেক সময় থাইরয়েড কিংবা ইসকেমিক হার্ট ডিজিজ, এই দুটোর থেকে ওই জিনিসটা হয়। সেখানে যখন আমরা থাইরয়েডের চিকিৎসা করি অথবা ইসকেমিক হার্ট ডিজিজের চিকিৎসাটা ঠিক মতন করে করতে পারি, তখন কিন্তু আমরা এট্রিয়াল ফিব্রিলেশনের প্রতিরোধ করতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে হার্ট অ্যাটাকের পরে তখন একটা ভয়ঙ্কর রকমের একটা অ্যারিথমিয়া হয়, যেটাকে আমরা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কিংবা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলি। এবং মোস্ট অফ দি টাইম ইট ইজ এ ভেরি ফেটাল অ্যারিথমিয়া, ওটার থেকে জীবন সংশয় হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটা স্পেশাল রকমের পেসমেকার ইউজ করা হয়, যেটাকে আমরা ইমপ্ল্যান্টেবল কার্ডিও ডিফিব্রিলেটর বলি। সেটা যদি লাগানো হয় সেই পেশেন্টের, তাহলে সেই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ফিব্রিলেশন থেকে মুক্তি পাবেন ওনারা, এবং তাতে প্রাণ বাঁচে। ওটাও এক রকমের সেকেন্ডারি প্রিভেনশন। আমরা পরিষেবার কথায় আছি। ডক্টর হালদার, একটু বলুন যে সরকারি পরিষেবার ক্ষেত্রে এই প্রতিরোধমূলক যে পরিষেবা, সেগুলো কি কি সাধারণ মানুষ পেতে পারেন? মানে বিশেষত গ্রামের মানুষ, তারা তো সরকারি হাসপাতালের দিকে তাকিয়ে থাকেন। প্রথমত হৃদরোগ প্রতিরোধ করতে গেলে প্রথম তৈরি করতে হবে হৃদরোগ সম্বন্ধে সচেতনতা। আজকের দিনে কিন্তু সবথেকে বেশি মারণ রোগ হলো এই হৃদরোগ। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে যে সে কিন্তু ক্ষেত মজুর হতে পারে, কৃষক হতে পারেন এবং শ্রমজীবী মানুষ হতে পারেন, কিন্তু তারা কিন্তু হৃদরোগ থেকে কখনোই দূরে নেই। এবং তাদের কিন্তু এইটা সচেতন হতে হবে, এবং সচেতন তারা যদি হন তাহলে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা সরকারি হাসপাতালে গেলে কোনো অসুবিধা নেই। যে কোনো দিন যে কোনো সময় প্রতিদিন হসপিটালে আউটডোর খোলা, ওনারা যদি এসে ডাক্তারবাবুদের সামনে নিজেদের সমস্যার কথা বলেন, বা যদি কিছু সমস্যা নাও থাকে, উনি যদি বলেন যে আমার এই কারণে আমি ভয় পাচ্ছি, আমি এসেছি, সব রকম চিকিৎসার সব রকম পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত সব রকম ব্যবস্থা এখন সমস্ত সরকারি হাসপাতালে অ্যাভেলেবল। মানে কার্ডিওলজিক্যাল টেস্টগুলো করা যেতে পারে, সমস্ত রকম কার্ডিওলজিক্যাল টেস্ট এবং সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা সব রকমই করা সম্ভব। খালি দরকার হচ্ছে সচেতনতা, এবং মানুষকে, একজন মানুষ যদি বুঝে থাকেন আরেকজনকে সেটা বোঝানো যে তোমার হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে, তুমি একবার ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করো। আচ্ছা, আমরা আলোচনায় চলে যাব, তার আগে আমাদের সঙ্গে এক বন্ধু। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি 20 নম্বর কুমারটুলি থেকে অজয় কুমার সাহা কথা বলছি। বলুন। আমার বয়স হচ্ছে 68। তো 68 আমি বছর 4 আগে রুটিন চেক আপ করছিলাম, ইসিজি করেছিলাম, তাতে আমার বললো একটা হার্ট ব্লক আছে। আচ্ছা, এমনি আমার কোনো অসুবিধা নেই। আমি সেটা শোনার পর 3-4 জন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, তো বলেছেন যে আপনার পেসমেকার বসে নেওয়া ভালো। তাহলে আমার কোনো অসুবিধা আছে না, বলে ঠিক আছে, কিছু ওষুধ দিচ্ছি, খান। তো অসুবিধা যদি না থাকে তাহলে এখন করতে হবে না, তবে পেসমেকার অসুবিধা হলে বসিয়ে নেবেন।
তা আমি এই অবস্থায় কি করে ভালো থাকতে পারি? ফার্দার আমার যাতে কোন রকম আর একটা ব্লক বা কিছু না হয় সেটা শুনতে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমরা আসছি আপনার কথায়। হ্যাঁ ডাক্তারবাবু, কি করে ভালো থাকবেন প্রসঙ্গ বলছেন? দেখুন, এনার কথা শুনে আমার যা মনে হচ্ছে, এনার হয়তো পেসমেকার লাগানোর প্রশ্ন উঠেছিল যখন, তখন হয়তো বাইফাসিকুলার ব্লক বা এই ধরনের কিছু আছে যেটা এক্ষুনি হয়তো সমস্যা তৈরি করছে না, করতে পারে পরে। তো আপনি সাধারণ হৃদরোগ প্রতিরোধ করার সাধারণ যেসব নিয়মাবলী সেগুলো মেনে চলুন। কিন্তু একটি জিনিস ওনাকে বুঝতে হবে, যে আমাকে ডক্টর দেব একটু আগে যেটা বললেন, যে হার্ট ব্লক সংক্রান্ত অর্থাৎ হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেম সংক্রান্ত ব্লক, এগুলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এজ রিলেটেড ডিজেনারেটিভ ডিজিজ। অর্থাৎ এই পার্টিকুলার জিনিসটা কিন্তু সাধারণ প্রতিরোধ ব্যবস্থা আমরা যেগুলো বলছি ইসকেমিক হার্ট ডিজিজের সংক্রান্ত ব্যাপারে, তা করলে কিন্তু সবসময় ওটা প্রতিরোধ নাও হতে পারে। তো তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, আপনি টাইম টু টাইম ডাক্তারবাবুর কাছে গিয়ে চেক আপ করাবেন এবং সাধারণ নিয়মাবলী মেনে চলবেন, তাতে আপনার হার্ট কিন্তু ইন জেনারেল ভালো থাকবে এবং সব রোগগুলো। আচ্ছা ডাক্তারবাবু, সরকারি পরিষেবা একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে খরচটা কি রকম পড়ে? খুব স্বাভাবিকভাবে সরকারি পরিষেবায় খরচ খুবই কম পড়ে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে যারা সাধারণত যান সরকারি হাসপাতালে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খরচের জন্য সমস্যা হয় না, এতই কম পড়ে, মানে তারা যেতে পারে। তবু যদি কারোর তাতেও অসুবিধা হয়, সে ব্যাপারেও নানা ব্যবস্থা আছে বিভিন্ন রকম। আপনাদের এখানে ডক্টর দেব কি রকম ফ্যাসিলিটিস রয়েছে? আমাদের হৃদরোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা আলাদা বিভাগ আছে, যেটা প্রিভেন্টিভ কার্ডিওলজি ডিপার্টমেন্ট বলা হয়। সেখানে যে ব্যক্তি আসেন হার্ট চেক আপ করতে, সেখানে প্রথম ডাক্তাররা ওনাদের একটা রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট করেন, তারপর একটা শারীরিক পরীক্ষা করা হয়, তারপর ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ট্রেডমিল টেস্ট, চেস্ট এক্সরে এবং বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করা হয়। এছাড়াও প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য অন্য অ্যাঙ্গেলগুলো আমরা দেখি, যেমন ডায়েটিশিয়ানকে দিয়ে প্রপার খাদ্য তালিকা বানানো, ফিজিওথেরাপিস্টদের দিয়ে একটা এক্সারসাইজ প্রোটোকল তৈরি করা, এবং কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস রিলেটেড সমস্যা থাকলে সাইকোলজিক্যাল কাউন্সেলিংও করানো হয়। এরপরে সমস্ত রিপোর্ট নিয়ে একজন কার্ডিওলজিস্ট সমস্ত রিপোর্টগুলো সার্বিকভাবে দেখে তাকে একটা ভালো প্রপার অ্যাডভাইস দেওয়া হয়। এইভাবেই আমাদের অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টটা পরিচালিত হয়। আমরা একটু এবার অন্য প্রসঙ্গে যাই পাশাপাশি, যে ডক্টর হালদার, জিনগত একটা তো বিষয় থেকেই যায়, কারোর ফ্যামিলি হিস্ট্রিতে যদি সেটা থাকে, তাহলে তারা সেক্ষেত্রে মানে কখন আসবেন আপনাদের কাছে এবং তাদের প্রতিরোধ নেবেনই বা কি? দেখুন, জিনগত রোগ, হৃদরোগ যেগুলো আছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে ডায়াগনোসিস করা বা তার সম্বন্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এই রোগগুলো সাধারণত ক্ষেত্রে খুবই কমপ্লিকেটেড এবং এগুলো চিকিৎসকরাই এগুলো ডায়াগনোসিস করেন এবং চিকিৎসকরাই সেগুলো রোগীদের বলেন যে এগুলি আপনার জিনগত সমস্যা, অর্থাৎ আপনার এইটা ফ্যামিলি হিস্ট্রি অনুযায়ী চলতে পারে, মানে সেটা দেখা মাত্রই চলে আসা উচিত বলে আপনার প্রথম কথা। দ্বিতীয় আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমরা এই পয়েন্টে আসবো, তবে তার আগে একজন বন্ধু রয়েছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? আমি গড়িয়া থেকে অজন্তা বসু কথা বলছি। হ্যাঁ বলুন। আমার বয়স 63, আমার ওজন প্রায় 70, আর আমি ইসকেমিক হার্টের পেশেন্ট। আমি দীর্ঘদিন যাবত 10 mg মনোসারবিটেট খাচ্ছি। আচ্ছা আচ্ছা, কি সমস্যা বলুন? হ্যাঁ, কি সমস্যা? আমার অস্টিওআর্থ্রাইটিস আছে, তো আমি সবসময় ডাক্তারের কাছে গিয়ে অ্যাডভাইস নিতে পারি না। মাঝে মাঝে আমার একটু শ্বাসকষ্ট হয়। বলুন, আপনি শুনছি। হ্যাঁ, শ্বাসকষ্ট হয় আর পাশ ফিরে শুতেও অসুবিধা হয়। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ ডক্টর দেব, অ্যাকচুয়ালি উনি যেটা বললেন, উনি ইসকেমিক হার্ট ডিজিজ ওনার ডায়াগনোসিস করা হয়েছে এবং প্রপার ওষুধও খাচ্ছেন। ওনার ওজনটা মনে হলো একটু যতটা হওয়া উচিত তার থেকে একটু বেশি, এবং ওনার যে সিমটমস যেটা বলছেন ওটা মেইনলি শ্বাসকষ্ট রাদার দ্যান চেস্ট পেইন, বুকে ব্যথার থেকেও বেশি বলছেন শ্বাসকষ্ট। সেটা অ্যাকচুয়ালি অনেক কারণেই হতে পারে, সেটা ওজন থেকেও হতে পারে, লাংসের কোনো প্রবলেম থেকেও হতে পারে। শুনে মনে হলো না যেটা হার্টের থেকে স্পেসিফিক কিছু প্রবলেম, কারণ উনি খুব একটা হাঁটাচলা করেন না বললেন বিকজ অফ অস্টিওআর্থ্রাইটিস। অতএব আমার মনে হয় চিকিৎসার, হৃদরোগের চিকিৎসার দিকটা ঠিকই চলছে, অন্য দিকটা আমার মনে হয় একবার দেখিয়ে নেওয়া উচিত। আমরা আবার আলোচনায় ফিরে আসবো, তবে তার আগে নেব একটা বিজ্ঞাপন বিরতি। অরেঞ্জ পিলে রাজার জামা ঝলমলিয়ে হাসে, এলো অরেঞ্জ হাম্বা করে সূর্য তারই সাথে। অরেঞ্জ পিল এক্সট্রাক্টস আছে সানলাইটে ঠাসা, কাপড় হয় উজ্জ্বল আর রংটি থাকে খাসা।
এই সেন্ট সেন্ট লাগিয়ে কবজা করা হচ্ছে। সেন্টের পুরো বোতলটাই গায়ে ঢেলেছো? একটা না মা, পুরো 19টা। 19টা স্পেশাল সেন্টে ভরা নতুন ব্রিজ। সেন্ট মা, সেন্ট চাই? নতুন ব্রিজ এখন সেন্টের কেরামতি সাবানে। এবার খুশি খুশি, চোখের জল না। হাগিস কেয়ার এখন মাত্র 7.5 টাকা প্রতি ডাयपर। 40% ज्यादा बच्चे रोज स्कूल गए। नए लाइफ बॉय के लगातार इस्तेमाल से हेल्दी होगा हिंदुस्तान, कोई डर नहीं। ফিরে এলাম আলোচনায়। ডক্টর হালদার, একটু আমাদের এবার খাওয়া দাওয়ার কথা বলুন, যে মানুষ কি খাবেন তাতে কিনা এই হৃদরোগের প্রতিরোধ করা সম্ভব। প্রথমত খাওয়া দাওয়ার ব্যাপারে বা ডায়েটের ব্যাপারে বলতে গেলে প্রথমে বলা দরকার যে আপনার ওজন, বয়স এগুলো সম্বন্ধে সচেতন থেকে আপনার ক্যালোরি কন্টেন্ট কমান। রোগীদের ক্ষেত্রে প্রথমেই বলার যে ক্যালোরি কন্টেন্ট কমান, যতটা ক্যালোরি না খেলে নয়। সাধারণত দেখা গেছে 1500 থেকে 2000 ক্যালোরি সাধারণ মানুষ আমরা যারা খুব বেশি পরিমাণে পরিশ্রম খুব করি না, 1.5 থেকে 2000 ক্যালোরি খান, প্রথম কথা। মানে সেগুলো কি রকম হবে আপনি যদি একটু সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলার মধ্যে হচ্ছে যে কার্বোহাইড্রেট খাবারটা যতটা, কার্বোহাইড্রেট মানে কি আমরা খুব সাধারণ বাংলা ভাষায় বলতে গেলে ভাত, রুটি, খুব মিষ্টি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার, এগুলো যত সম্ভব কমান। ফ্যাট জাতীয় খাবারটা খুবই কমান। এবং ফ্যাট জাতীয় খাবার বলতে দু ধরনের ফ্যাট আছে। একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, অর্থাৎ যেটা মোস্টলি অ্যানিম্যাল ফ্যাট, অর্থাৎ মাংস বা যেটি আপনার ডিমের কুসুম থেকে আসে বা যেটি ঘি মাখন থেকে আসে, এই ফ্যাটের পরিমাণ খুব কমিয়ে ফেলুন। পলি আনস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ যেগুলো ভেজিটেবল অয়েল থেকে আসে সেগুলো কিছুটা খাওয়া যেতে পারে, বা মোনো আনস্যাচুরেটেড ফ্যাট। এগুলো শুনতে একটু খটোমটো লাগছে নামগুলো, খুব সহজ ভাষায় বলি যে আমরা যে সর্ষের তেল খাই, আমাদের বাঙালি বাড়িতে সর্ষের তেল খাওয়া খুব চল আছে। সর্ষের তেল কিন্তু খুব খারাপ নয়। আমাদের ধারণা আছে যে সাদা তেল খাওয়া বোধহয় খুব ভালো। সর্ষের তেল কিন্তু পরিমাণে কম খান। সব থেকে ভালো তেল খাওয়ার জন্য হচ্ছে অলিভ অয়েল, কিন্তু অলিভ অয়েল তো খুব কস্টলি, সবাই খেতে পারবেন না। সর্ষের তেল খান, কোনো আপত্তি নেই, বা সাদা তেলও খেতে পারেন। শাকসবজির ব্যাপারে হচ্ছে শাকসবজি একটু বেশি পরিমাণে খেতে হবে, এবং খুব বেশি পরিমাণে আজকাল রেকমেন্ডেশন হচ্ছে বেশি পরিমাণে খেতে হবে ফল। ফল এবং রেকমেন্ডেশন আজকালকার দিনে হচ্ছে কিনা অন্তত 400 গ্রাম ফল খান। আমি জানি না এটা আর্থিক দিক থেকে কতটা সম্ভব, তো 400 গ্রাম ফল খেলে দেখা গেছে যে হৃদরোগের সম্ভাবনা অনেকটা কমে যায়। আর এছাড়া হচ্ছে কিনা মাছ, ফিশ অয়েল, ফিশ অয়েল কিন্তু হার্টের রোগ প্রতিরোধ করা, ইসকেমিক হার্ট ডিজিজ প্রতিরোধ করার পক্ষে খুব ভালো। ফিশ অয়েল বলতে কিনা যেগুলো সামুদ্রিক মাছ এবং তৈলাক্ত মাছ, সেই ধরনের মাছ, কিন্তু খুব কড়া ভাজা করে খাবেন না। যত মাছ বেশি ভাজা হবে তত কিন্তু মাছের তেলের উপকারী অংশটা নষ্ট হয়ে যায়। হালকা ভাজা অথবা না ভাজা তৈলাক্ত সামুদ্রিক মাছ কিন্তু হার্টের পক্ষে খুব ভালো। আচ্ছা ডাক্তারবাবু, মহিলা পুরুষ আমরা যদি একটু ভাগাভাগি করি, হৃদরোগের প্রকোপটা কাদের মধ্যে বেশি? আমরা প্রথমত হৃদরোগের যে ভাগটা করেছিলাম সেই হিসেবেই বলি যে জন্মগত হৃদরোগের সেরকম খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু ভ্যালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাকচুয়ালি অল্প বয়সী মহিলাদের ভ্যালভুলার হার্ট ডিজিজের সংক্রমণটা একটু পার্সেন্টেজ একটু বেশি মেলসের তুলনায়। হার্ট ব্লকে এগেন পেসমেকার রিলেটেড ডিজিজে অ্যাকচুয়ালি হৃদরোগের কোনো খুব একটা ডিফারেন্স হয় না মেলস ভার্সেস ফিমেলস। কিন্তু আমরা যদি ইসকেমিক হার্ট ডিজিজ আসি, যেখানে হার্ট অ্যাটাক হয়, সেখানে প্রিমেনোপজাল এজ গ্রুপে মহিলাদের হার্ট অ্যাটাকের পরিসংখ্যান অনেকটা কম মেলসের তুলনায়, আপ টু দ্য এজ অফ 45। আমরা যেটা ভাবি যে হয়তো ওই মেনোপজ, এই ইস্ট্রোজেন এবং ওই হরমোনাল একটা প্রোটেকশন পাচ্ছে মহিলারা, কিন্তু এর পরের যে সেকশনটায় আসি, যখন ওরা 45 থেকে 50, 50 থেকে 60, 60-এর ওপরে যখন উঠে যান, তখন কিন্তু মহিলাদের অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের পরিসংখ্যানটা অনেকটা বেড়ে যায়। তো এটাই অ্যাকচুয়ালি আমরা দেখছি যে জেন্ডার ডিফারেন্সের মধ্যে পড়ে। আর ট্রপিক্যাল কান্ট্রিজে কি রকম এই হৃদরোগের প্রকোপটা? ট্রপিক্যাল কান্ট্রিজের মধ্যে কিছু কিছু কান্ট্রি আছে যেসব দেশে কিন্তু হৃদরোগের প্রকোপ খুব বেশি নয়, যেমন জাপান, চীন, এসব জায়গায় কিন্তু হৃদরোগের প্রকোপ খুব বেশি নয়। কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে, অর্থাৎ আমাদের ভারতবর্ষ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সাউথ ইস্ট এশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এসব জায়গায় কিন্তু হৃদরোগের প্রকোপ ভীষণ বেশি এবং যত দিন যাচ্ছে হু হু করে বাড়ছে। কারণটা খুব পরিষ্কার নয়, কিন্তু পশ্চিমা দেশগুলোতে কিন্তু হৃদরোগ ক্রমশ কমে আসছে। এখন কিন্তু হৃদরোগ প্রধানত আমাদের ভারতবর্ষ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এন্ড সাউথ ইস্ট এশিয়াতে খুব বেশি পরিমাণে বাড়ছে, বিশেষ করে দক্ষিণ ভারতে। আচ্ছা ডাক্তারবাবু, ডক্টর দেব, আমরা এতক্ষণ ধরে প্রতিরোধের কথা বলে এলাম, কিন্তু কেন বললাম চিকিৎসা নয় কেন? অ্যাকচুয়ালি হৃদরোগের যেটা প্রতিরোধের মূল মন্ত্র যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি হলো যেটা ডক্টর হালদার বললেন, সচেতনতা, অ্যাওয়ারনেস।
অ্যাওয়ারনেসটা দুভাগে আমরা ভাগ করি, একটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস, যেটা ব্যক্তি সচেতনতা, আরেকটা হলো সামাজিক সচেতনতা। ব্যক্তি সচেতনতা যদি আমরা বলতে চাই যে আপনি নিজের রিস্ক ফ্যাক্টর আপনি অ্যাসেস করুন, আপনার নিজের কি কি সুগার, প্রেসার, স্মোকিং এসব রিস্ক ফ্যাক্টর নিজের আছেন কিনা, যদি থাকে তাহলে চলে আসুন, ওগুলো বন্ধ করুন, কন্ট্রোল করুন। আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তখন আপনি কিন্তু নিজের স্ক্রিনিং করান। আর সামাজিক যেটা সচেতনতা, সেটা অ্যাকচুয়ালি করতে হবে ডাক্তারদের, সিএমই প্রোগ্রামস এবং মিডিয়াদের, সেটা আমাদের ওখানে পৌঁছতে হবে। কারণটা হলো যে প্রতিরোধটা বেটার, প্রতিরোধটা অ্যাকচুয়ালি অনেকটা চিপার, বিকজ আমাদের কোনো মানে চিকিৎসার বিরাট কিছু লাগছে না, অত্যাধুনিক যন্ত্রপাতি কিছু লাগছে না, অনেক বেশি এফেক্টিভ, অনেক কার্যকরী প্রতিরোধ। এবং সব থেকে ইম্পর্টেন্ট থিং হলো যে এটা অ্যাকচুয়ালি সামাজিক লেভেলে প্রত্যেকটা স্তরে আমরা পৌঁছতে পারবো, এবং অনেক লাইফ সেভড হয় বাই প্রিভেনশন। তো সেটাই অ্যাকচুয়ালি বিরাট ব্যাপার আর এই ক্ষেত্রে পাওনা বলা যায় প্রতিরোধ করতে পারলে। আমরা এবার শেষের পথে একদম, ডক্টর হালদার, যারা রিস্ক জোনে থাকতে চান না তারা কিভাবে কি কি ফলো করবেন আপনারা যদি একটু বলে দেন দুজনে মিলে। খুব সহজ কথায়, খুব ছোট কথায় বলতে গেলে, প্রথমত নিজের রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেস করুন, যেটা ডক্টর দেব বললেন যে আমরা যেগুলো রিস্ক ফ্যাক্টরগুলো বললাম এগুলো আপনার আছে কিনা। যদি রিস্ক ফ্যাক্টর আপনার থাকে, যত রিস্ক ফ্যাক্টর সংখ্যা বাড়বে তত কিন্তু আপনার হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়বে। যত রিস্ক ফ্যাক্টর আপনি কমাতে পারবেন, যেগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, সেগুলো কমানোর চেষ্টা করুন। যত আপনি কমাতে পারবেন তত হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমবে। অর্থাৎ আপনি যারা রিস্ক জোনে আছেন তারা খুব আর্লি প্রতিরোধ ব্যবস্থা নিন, এবং যদি মনে হয় যে আপনি কোনোভাবে কোনো রকম আপনার সিমটম আছে, কোনো রকম আপনার তার উপসর্গ আছে, তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যান এবং যা যা দরকার ডাক্তারবাবুরা বলেন সেগুলো করান। কারণ এখনকার দিনে কিন্তু হৃদরোগ হচ্ছে সব থেকে বড় সমস্যা সামাজিক এবং ব্যক্তিগত দিক থেকে। এটা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ডক্টর দেব, ও ছাড়াও যেগুলো মডিফাইবল, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর ছাড়াও আমার মনে হয় যে নিয়মিত এক্সারসাইজ করা, এবং এক্সারসাইজের মধ্যে বেস্ট হলো অ্যাকচুয়ালি ওয়াকিং, হাঁটা, যার অ্যাকচুয়ালি কোনো খরচা লাগে না। আর স্ট্রেস লেভেল কমানোর জন্য অনেক সময় যোগা এবং মেডিটেশন খুব কার্যকরী। তো আর পারিবারিক যার ইতিহাস আছে তারা স্ক্রিনিং করান। তো আমরা যদি কনক্লুশনে আসি, হৃদরোগ চিকিৎসায় যেখানে অ্যাকচুয়ালি আমরা প্রযুক্তির উপর এবং বিজ্ঞানের উপর নির্ভরশীল, সেখানেই কিন্তু হৃদরোগ প্রতিরোধের ব্যবস্থার দিকে সেখানে কিন্তু একটা ব্যক্তি ও সামাজিক সচেতনতার উপর আমরা নির্ভরশীল হওয়া উচিত। মূলত আমরা একটা সচেতনতাকে নিয়েই কিন্তু আজকে আলোচনায় বসেছিলাম, কারণ আজকের এই আলোচনাটা পুরোটা গাঁথাই ছিল যে হৃদরোগের প্রতিরোধ, আর তার থেকে উঠে এলো একটাই কথা, সচেতনতা। আমরা যদি জানি যে বা কোনো পারিবারিক ইতিহাস থাকে বা নাও থাকে, ঠিক সময় যদি ডাক্তারবাবুর কাছে চলে যাই এবং রিস্ক ফ্যাক্টরগুলো অ্যানালিসিস করি, তাহলে কিন্তু আমাদের অনেক উপকারে আসে। এবং সেখানে আরেকবার আমরা একটুখানি দেখে নিই, তাকিয়ে নিই কারা রিস্ক জোনে দাঁড়িয়ে আছে। ডক্টর দেব, যারা স্মোকিং করেন ডেফিনেটলি তারা হাইয়েস্ট রিস্কে আছেন, যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার হাই থাকে, যাদের কোলেস্ট্রল হাই আছে, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, এগুলো ট্র্যাডিশনাল রিস্ক ফ্যাক্টরস বলা হয়। এবং এই রিস্ক ফ্যাক্টরস যাদের আছে ডেফিনেটলি দে আর এট দ্য হাইয়েস্ট রিস্ক। জেন্ডার ডিফারেন্স তো আপনি কিছুই করতে পারবেন না, ফ্যামিলি হিস্ট্রি সম্বন্ধে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু এই যে স্মোকিংটা ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট এবং মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেটা টোটালি বন্ধ করা উচিত। আর এইসব আলোচনার শেষে কিন্তু আমরা বুঝে নিয়েছি, মূলত আমাদের ধারণা একটা তৈরি হয়ে গেছে স্বচ্ছভাবে, যে হৃদরোগের প্রতিকারের জন্য এক্ষেত্রে কিন্তু সচেতনতাই বড় কথা। অবশ্যই চলে আসুন ওনাদের কাছে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন এই কামনা করে শেষ করছি। সুস্বাস্থ্য। নমস্কার।